বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে একমতো ভালো আছি। আজকে আমার এই অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মতিউর রহমান খান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, তেঁতুলিয়া সরকারি কলেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়। আমরা পড়তেছিলাম বাংলাদেশে কৃষি ঋণের উৎস। আমাদের অধ্যায়ের নাম হলো বাংলাদেশের কৃষি। আজকে আমরা পড়ব বাংলাদেশের কৃষি ঋণের সমস্যাসমূহ। আমরা দেখেছি যে আমাদের দেশের কৃষকরা দরিদ্র, অতি দরিদ্র, এবং তারা কৃষিকাজ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন অনুভব করে তার বেশিরভাগই তাদেরকে ঋণ হিসাবে গ্রহণ করতে হয়। আর সেই ঋণের উৎসগুলো আমরা দেখেছি। আজকে আমরা দেখব বাংলাদেশের কৃষি ঋণের কি কি সমস্যা রয়েছে। আমাদের যে কৃষকরা ঋণ গ্রহণ করে, এই ঋণ গ্রহণ করতে গেলে তাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর কথা দেখব, এবং পাশাপাশি এই সমস্যাগুলোর থেকে কিভাবে আমরা উত্তরণ পাই বা সেই সমস্যার সমাধান করা যায় সেদিকটাও আমরা দেখব। বাংলাদেশে কৃষি ঋণের সমস্যাগুলি সাধারণত এরকম, যেমন অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর প্রাধান্য। আমাদের দেশের কৃষকগণ দরিদ্র এবং তাদের ঋণের জন্য তারা যখনই কোনো প্রাতিষ্ঠানিক উৎসের কথা চিন্তা করে তখনই তাদের মধ্যে একটা শঙ্কা, একটা ভয় এবং একটা সন্দেহ থেকে যায় যে আমি কি প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে গেলে ঋণ পাবো? কারণ দেখা যায় যে আমাদের দেশের যারা কৃষক তারা কিন্তু জমির মালিক নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বেশিরভাগ ক্ষেত্রে আদিয়ার অথবা তারা প্রান্তিক চাষি। তারা কিন্তু ওই সমস্ত প্রাতিষ্ঠানিক উৎসের জন্য যে জামানত দিতে হয় সেগুলো তারা দিতে ব্যর্থ হয় বা দিতে পারে না। সেই জন্য অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর প্রাধান্যটা বেশি থাকে। আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো যেহেতু হাতের কাছে তারা পায়, যার জন্য তারা এই অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর উপরই বেশি নির্ভর করে এবং আমাদের দেশের কৃষকদেরকে অতিরিক্ত পরিমাণে সুদ প্রদান করতে হয়। এটা একটা বড় সমস্যা আমরা যেটা মনে করতেছি। কৃষি ঋণের অপ্রতুলতা। আমাদের দেশে কৃষি ঋণের অনেক অপ্রতুলতা রয়েছে, অনেক কম। যতটুকু কৃষকদের ঋণের প্রয়োজন ততটুকু আমাদের দেশের কৃষকরা সেটা পাচ্ছে না। সেজন্য এই কৃষি ঋণের অপ্রতুলতাটাকে আমাদেরকে বাড়াতে হবে, সরকার কর্তৃক হোক অথবা অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে বেশি সুদের বিনিময়ে হলেও তারা যেন ঋণটা পায়, সেই জিনিসটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে। ঋণ গ্রহণের উচ্চ ব্যয়। সাধারণত দেখা যায় যে প্রাতিষ্ঠানিক উৎসগুলোতে ঋণ গ্রহণ করতে গেলে ব্যয়ের পরিমাণটা একটু বেশি হয়, কৃষকদের ব্যয়ের পরিমাণটা বেশি হয়। শুধু তাই নয়, এই ক্ষেত্রে ঋণ গ্রহণের উচ্চ ব্যয়, এই ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম থেকে একটা লোক বা একজন অশিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত কৃষক যখন শহরের ব্যাংকগুলোতে আসে, তারা এসেই সরাসরি তারা ঋণের প্রস্তাবটা দিতে পারে না, অথবা ঋণ কোথা থেকে নিতে হবে সেটাও তারা সঠিক জানে না। এতে করে দেখা যায় তাদের কোনো মিডিয়া হয়ে, তাদের কোনো মাধ্যম হয়ে ওই ম্যানেজার পর্যন্ত পৌঁছতে হয় বা সঠিক জায়গা পর্যন্ত যেতে হয়। এতে করে দেখা যায় যে সেই মধ্যস্বত্বভোগী এসে এখানেও থাবা মারে বা এখান থেকেও তারা সুবিধা ভোগ করে। সেই জন্য এই ভয়েই তারা ওই প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে ততটা আগ্রহী নয়। উপযুক্ত জামানতের অভাব। উপযুক্ত জামানত, সেটা বললাম যে উপযুক্ত জামানত দেওয়ার মতো তাদের তেমন কোনো
তাদের তেমন কোনো মানে জামানত দেওয়ার মতো তাদের তেমন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনো দলিলপত্র তাদের কাছে থাকে না। কারণ তারা অন্যের জমি চাষ করে, তারা নামে কৃষক কিন্তু তারা অন্যের জমি চাষ করতেছে। তারা ভূমিহীন হতে পারে, তারা প্রান্তিক হতে পারে, তারা দিনমজুর হতে পারে, তাদের তো আর জামানত দেওয়ার মতো তেমন কিছু নাই। সেজন্য তারা ঋণ থেকে বঞ্চিত হয় বা তারা ঋণটা পায় না। জটিল ঋণদান পদ্ধতি। আমাদের দেশের নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক উৎসের যে নিয়মগুলা, সেই নিয়মটা আমাদের কৃষকদের জন্য একটু জটিল বা একটু কঠিন হয়ে পড়ে। ব্যাংক সাধারণত ঋণ দিয়ে থাকে, কিন্তু ব্যাংক কোনো জিনিসের বিনিময়ে একজন কৃষককে ঋণ দেয়। কিন্তু আমাদের দেশের কৃষকরা এই বিনিময়টা যেটা বা কোনো জিনিস তাদের হেফাজতে রেখে তারা যে ঋণটা নিবে, সেটা তাদের জন্য একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, যেটা তাদের পক্ষে দেয়া সম্ভব না। ঋণ তদারকির অভাব। ঋণ তদারকির অভাবের মধ্যে এরকম আছে যে ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান যারা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে, তারা ঋণটা দিয়েই চুপচাপ বসে থাকে এবং প্রতি বছর তারা ওই ঋণের এগেনস্টে সুদ সহ তারা নোটিশ পাঠাচ্ছে। কিন্তু একজন কৃষক ঋণটা নিল, কেন নিয়েছে ঋণটা? ঋণ নিয়েছে তারা কৃষি কাজ করার জন্য, কৃষির উন্নয়নের জন্য তারা ঋণ নিয়েছে। যেহেতু ঋণ নিয়েছে, এইটা যদি ঋণদানকারী প্রতিষ্ঠান যদি একটা তদারক করতো, যে তুমি যে ঋণটা নিয়েছো সেটা তুমি কি কাজে ব্যবহার করতেছো, কোন কাজে ব্যবহার করতেছো, এটা কি উৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে না অনুৎপাদনশীল কাজে ব্যবহৃত হচ্ছে, এইটা যদি তারা দেখার জন্য একটা সিস্টেম করতো, দেখার জন্য যদি তারা একটা ব্যবস্থা নিত, তাহলে দেখা যেত যে ঋণ তদারকির অভাবে অনেক সময় দেখা যায় যে তারা সঠিকভাবে ঋণটা ব্যবহার করে না, যার জন্য তারা সেই কৃষির উন্নয়ন তেমন একটা করতে পারে না। ঋণ দানে বিলম্ব। আমাদের দেশের কৃষকরা দেখা যায় যে তারা উৎপাদন করতেছে, প্রতি মৌসুমে তারা ফসল উৎপাদন করতেছে, কিন্তু যখনই তাদের কাছে উৎপাদিত ফসল আসে, তারা তখন সেই ফসলটা ইচ্ছামতো ভোগ করতেছে, ব্যয় করতেছে। পরবর্তী সিজনের জন্য বা পরবর্তী মৌসুমের জন্য তাদের যে আবারও টাকা লাগবে, তাদের যে আবারও ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, এই চিন্তা তাদের মধ্যে তখন আর থাকে না। যার জন্য তারা ঋণটা রিকভারি করার জন্য, ঋণটা পরিশোধ করার জন্য তাদের মধ্যে তেমন একটা উৎসাহ বা আগ্রহ থাকে না। তারা মনে করছে যে ঋণ আনছি, যা কোনো এক সময় দিয়ে দেব, অথবা কবে না কবে দিতে হবে, এই ধরনের কোনো তারা চিন্তা ভাবনা করে না। যার জন্য যে ঋণ গ্রহণ করে সেই ঋণটা তারা বিলম্বে প্রদান করে। অনুৎপাদনশীল খাতে ঋণের ব্যবহার। আমাদের দেশের কৃষকদের ঋণ পেতে পেতে একটা প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করতে দেখা যায় যে সেই মৌসুমটাই শেষ হয়ে যায়, তখন আর সেই ঋণটা তারা উৎপাদনশীল কাজে ব্যয় করতে পারে না। তখন দেখা যায় যে সেটা অনুৎপাদনশীল খাতে ব্যয় হয়ে যায়। কারণ টাকা যখনই নগদ টাকা হাতে থাকে, তখনই দেখা যায় তার খরচের বিভিন্ন খাত তৈরি হয়। সেই জন্য অনুৎপাদনশীল খাতে ঋণের পরিমাণটা তারা উত্তোলিত ঋণটা তারা ব্যবহার করে থাকে। ঋণ প্রদানে স্বজনপ্রীতি ও দুর্নীতি। এটা তো আমাদের দেশ না, শুধু পৃথিবীর প্রায় সব দেশেই এই রকমের একটা সিস্টেম আছে মনে হয়, যে স্বজনপ্রীতি বা দুর্নীতি। স্বজনপ্রীতি এবং দুর্নীতি এইটা আমাদের সমাজে আরো ব্যাপক আকার ধারণ করছে। স্বজনপ্রীতি এবং দুর্নীতি সাধারণত দেখা যায় যে ঋণ দাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে তখনও খোঁজে তারা যে কারা আমাদের কাছের লোক, কাদেরকে ঋণ দিলে আমরা আমাদের ফ্যামিলির মধ্যেই থাকবে। সেই জন্য সেই স্বজনপ্রীতি এবং দুর্নীতি তো একটা আসে, যে যারা বেশি উৎকোচ দিতে পারবে তারা তাড়াতাড়ি ঋণটা পাচ্ছে, অথবা তাদের কাছ থেকে বেশি পরিমাণে উৎকোচ নিয়ে তারা ঋণ দিচ্ছে। সেই জন্য দেখা যায় যে আমাদের দেশের অশিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বল্প শিক্ষিত কৃষকরা কিন্তু এই জায়গাগুলোতে যাইতে তারা ভয় পায়। নিম্ন ঋণ পরিশোধ হার। যারা ঋণ নেয় তারা দেখা যায় যে আসলে সচ্ছল পরিবার যারা, তারাই ঋণটা পেয়ে যায়। তাদের আবার ওই যে সম্পর্ক থাকে বেশি,
স্বজনপ্রীতির যে একটা দিক আছে, সেই স্বজনপ্রীতির মাধ্যমে তারা ঋণ পেয়ে যায়। এতে করে দেখা যায় যে ঋণ পরিশোধ করার জন্য তাদের আর তেমন কোনো গরজ থাকে না, ঋণ নিচে বাস পড়ে থাকতেছে। এরকম আমাদের দেশ, পৃথিবীর অন্য দেশের কথা ততটা আমরা বলবো না, আমাদের দেশে দেখা যায় যে শুধুমাত্র নিম্ন আয়ের লোকজন যারা ঋণ নেয় তারাই ঋণটা সঠিকভাবে পরিশোধ করে। উপরের যারা ঋণ নেয় তারা তাদের ঋণ কখনোই পরিশোধ করে না। কোটি কোটি তারা ঋণ নিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের ব্যবসা করতেছে, কিন্তু ব্যাংকে অথবা দেশের সরকারকে যে সেই ঋণটা পরিশোধ করতে হবে সেটা তারা চিন্তা ভাবনা করে না। সেই জন্য নিম্ন ঋণ পরিশোধের হার, যেহেতু স্বজনপ্রীতির দিকটা এবং দুর্নীতির দিক একটা দুইটা জিনিস রয়ে গেছে আমাদের, মানে জগদ্দল পাথরের মতো আমাদের সমাজের উপরে, আমাদের অর্থনীতির উপরে চেপে বসেছে, সেই জন্য নিম্ন ঋণ পরিশোধ হার দেখা যায় যে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক ঋণটা পরিশোধ করছে, আর বেশিরভাগ অংশ ঋণ পরিশোধ করতেছে না। ঋণের অসম বন্টন, ঋণের অসম বন্টন এরকমের যদি হতো যে তারাই ঋণ পাবে প্রকৃত পক্ষে যারা কৃষক, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা ভূমিহীন বা প্রান্তিক কৃষক, তাদেরকে ঋণটা দিতে হবে যেন অর্থনৈতিক উন্নয়নটা বাড়ে বা কৃষির উন্নয়ন হয়। সেই ঋণের অসম বন্টন, এই ক্ষেত্রে দেখা যায় যে ঋণ, ওই যে তেলের মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া একটা কথা আছে না, ঠিক সেরকম যারা সচ্ছল তারাই ঋণ পাচ্ছে, যারা অসচ্ছল, যাদের ঋণের দরকার, তারা ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখো যে আমাদের বাংলাদেশে কৃষি ঋণের যে সমস্যার কথাগুলো বললাম, সেই সমস্যাগুলোর মধ্যে এই সমস্ত দিকগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এর প্রেক্ষিতে আমাদের ঋণ পেতে যে সমস্যা তৈরি হয় সে কথাগুলি আমি তোমাদেরকে বললাম। এখন আমরা দেখব বাংলাদেশে কৃষি ঋণ সমস্যার সমাধান। যেখানে সমস্যা আছে সেই সমস্যার আবার সমাধানও আমরা বিবেচনা করে থাকি, চিন্তা ভাবনা করে থাকি, এবং সেই সমস্যার থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি, কিভাবে আমরা সেই সমস্যার থেকে উপরের দিকে যেতে পারি, সে দিকটাও আমাদেরকে দেখতে হবে। দেখো, বাংলাদেশ কৃষি ঋণের সমস্যার সমাধানের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর উপর নির্ভরশীলতা হ্রাস। অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর উপর নির্ভরশীলতা হ্রাস, কারণ অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো উচ্চ হারে সুদ গ্রহণ করে। যেহেতু উচ্চ হারে সুদ গ্রহণ করে, তাহলে সেগুলা আমাদের মানে যতটা আমরা সেগুলাকে পাশ কাটিয়ে চলে আসতে পারি সেটা আমাদের বিবেচনা করা উচিত। উৎসগুলোর উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে। আর এই উৎসগুলোর উপর নির্ভরশীলতা, অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর উপর নির্ভরশীলতা হ্রাস করতে গেলেই আমাদেরকে প্রাতিষ্ঠানিক ঋণদান পদ্ধতিটাকে আরো সহজ করতে হবে, এবং সেটা কৃষকের দোরগোড়া পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলেই দেখা যাবে যে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলা যে উচ্চ সুদ গ্রহণ করত সেটা আর তারা গ্রহণ করতে পারবে না, এবং আমাদের কৃষকরাও অতটা মানে অসুবিধার মধ্যে পড়বে না। সুদের হার নিয়ন্ত্রণ, সরকারকে এরকম একটা নিয়ম করে দিতে হবে, সে প্রাতিষ্ঠানিক হোক, অপ্রাতিষ্ঠানিক হোক, গ্রাম্য মহাজন হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই হোক, যারাই সুদের ব্যবসা করবে, যারাই ঋণ দেবে, তাদেরকে একটা নির্দিষ্ট হারে তাদেরকে সুদ দিতে হবে। সেটা কারা করতে পারে? একমাত্র সরকার করতে পারে। সুদের হার নিয়ন্ত্রণ এটা একমাত্র সরকারি উদ্যোগেই করা সম্ভব, তা না হলে সেটা সম্ভব নয়। এটা যদি করা যায় তাহলে আমাদের দেশের কৃষকরা কিছুটা হলেও তারা একটু আয়াস বা আরামে তারা তাদের কৃষি উৎপাদন করতে পারবে। ঋণ গ্রহণের জটিলতা দূরকরণ, ঋণ করতে গেলে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত সমস্যাগুলো আমাদেরকে দূর করতে হবে। দূর করতে গেলে আমাদের দেখতে হবে যে প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোকে বাড়াতে হবে। ঋণ করতে যাওয়ার সময় যে সমস্ত জামানতের কথা বলা হয় সেগুলোর থেকে কিছুটা সরে আসতে হবে। শুধুমাত্র প্রকৃত কৃষক যারা, তাদেরকেই ঋণ দিতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের কৃষির উন্নয়ন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সার্বিকভাবে আমাদের জাতীয় উন্নয়ন সম্ভব হবে। সময় মতো ঋণ প্রদান করা,
বীজ ক্রয় করতে হবে, সার ক্রয় করতে হবে, জমিতে চাষ দিতে হবে, ফসল বপন করতে হবে বা রোপণ করতে হবে, তার আগেই আমাদের ঋণের প্রয়োজন। কিন্তু দেখা গেল যে সময় মতো আমরা আমাদের দেশের কৃষকরা সেই ঋণ পেল না। তাহলে কি হবে? তাহলে তারা কষ্ট করে ফসল বপন করে দিল, রোপণ করে দিল, সার দিল, সেচ দিল, সব কিছু দিল, তারপরে তারা পাইল কি? ঋণ। তখন সেটা স্বাভাবিকভাবেই দেখা যাবে যে অনুৎপাদনশীল খাতে সেই ঋণটা তারা ব্যবহার করে থাকবে। প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ বৃদ্ধি। আমাদের দেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ বৃদ্ধি যখনই দেখবে, তখনই তারা সেই প্রতিষ্ঠান থেকে তারা ঋণ গ্রহণ করবে। দুর্নীতি দমন করতে হবে। দুর্নীতিটা এমন ব্যাপক আকার ধারণ করছে যে দুর্নীতি ছাড়া এখন আর কোনো নীতির কথাই সেখানে আসে না। সেটা আমাদেরকে দূর করতে হবে। ঋণ বন্টনের সমতা নিশ্চিতকরণ। কারা ঋণ পাবে এবং কতটুকু ঋণ পাবে সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে। ঋণের তদারকি, ঋণ দেওয়ার পরে ওই প্রতিষ্ঠানগুলোকে তার তদারকি করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করা, এবং শুধুমাত্র কৃষকরা ঋণ গ্রহণ করবে কৃষির উৎপাদনের জন্যই তারা গ্রহণ করবে, অনুৎপাদনশীল কোনো খাতে সেটা ব্যয় করতে পারবে না, এরকম তদারকির ব্যবস্থা করতে হবে। সমবায় সমিতি গঠন করে সমবায় সমিতির যে সমস্ত সদস্যরা থাকবে তারাই সেটা তদারক করবে এবং দেখবে যে কেউ যেন সেটা অনুৎপাদনশীল খাতে ব্যয় করতে না পারে। দরিদ্র কৃষকদের স্বার্থ রক্ষা করা। আমাদের দেশের কৃষকরা যেহেতু দরিদ্র, কাজেই তাদের স্বার্থটা আমাদের দেশের জনগণের এবং আমাদের দেশের সরকারের সেটা উপলব্ধি করা উচিত এবং দেখা উচিত। এনজিওদের কর্মসূচি প্রসার করা। যেহেতু আমাদের দেশের কৃষকরা এনজিওদের কাছ থেকে বেশিরভাগ ঋণ পেয়ে থাকে, সেই জন্য এই এনজিওদেরকে আরও সামনের দিকে এগিয়ে আসা উচিত এবং তাদের শাখা প্রশাখে আরো বেশি বিস্তার করতে দেওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম বাংলাদেশের কৃষি ঋণের সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি। আজ আমি এ পর্যন্তই রাখবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায়। খোদা হাফেজ।